নমস্কার, আজকাল ডট ইনের নতুন সরকার নতুন মুখ সাক্ষাৎকার পর্বে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুরে শিল্পের পরিকাঠামোর ক্ষেত্রে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুরের ছবিটাকে কিভাবে তুলে ধরবেন এবং কি করতে চাইবেন? এখানে যাতে জমি নীতি সরলীকরণ করে কোনো ধরনের নিষেধাজ্ঞা, সব ধরনের নিষেধাজ্ঞাকে তুলে দিয়ে সেই প্রস্তাব এনে দুর্গাপুরের শিল্পায়নকে গুরুত্ব দিয়ে করতে হবে। এইচএফসি কারখানায় সার তৈরি হতো বলে সেখানে এখনো সার তৈরি হতেই হবে, এমনটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। কোথাও ডিম ছড়া হচ্ছে, কোথাও মানুষ ক্ষোভ প্রকাশ করে দিচ্ছেন, উপরে দিচ্ছেন। কারখানার থেকে 50 মিটারের মধ্যে একটা সিন্ডিকেটের অফিস, এগুলো কারা চালাতে? কারখানার ভেতরে যদি একটা ছোট্ট করে তুলসী মন্দির হয়, 50টা ইউনিট লাগে, আপনি ওই সিন্ডিকেটের বাইরে নিতে পারবেন। কারা চালাতেন এগুলো এগুলো? সব তৃণমূলের লোক। রাজনীতি মানে হচ্ছে একটা গুগুর বাসা, রাজনীতি মানে হচ্ছে চোরেদের ঠেক। যে ফাইল করবেন সেই ফাইলে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে, যে ফাইলে হাত দেবেন সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে আর দুর্নীতির ছাপ পাওয়া যাচ্ছে। ধর্মাচরণের প্রশ্নে তাদের নিরাপত্তা কতটা? আপনি বলি, আমার বিধায়ক প্রধানমন্ত্রী এর উত্তর দিয়ে দিন। আমার ধর্মকে আমি যেমন হচ্ছে সম্মান করবো, আমি অপর ধর্মকে অসম্মান করবো না, কিন্তু কেউ যদি আমার ধর্মকে চোখ তুলে চায় আমি তাকেও ছেড়ে কথা বলবো। কি ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়েছে? বহুবার হয়েছে। আমার এমন পরিস্থিতি হয়েছে 2004 সালে, তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর তার পুলিশ আবু সেলিম আমার পায়ে গুলি করে। আমি 24 দিন আমি 24 দিন জেলে ছিলাম। আজকে আমাদের অতিথি দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমরা এই যে সাক্ষাৎকার পর্বটা করছি তাতে মূলত যে নতুন মুখেরা এবার বিধানসভায় গিয়েছে এবং সাধারণ মানুষের বিপুল আশা ভরসা কাঁধে নিয়ে তারা এই নতুন সরকার গঠন করেছেন, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সেটা আমরা জানতে চাইছি। তো আমরা একটুখানি শুরুতে একটু লাইটার নোটেই শুরু করি। আপনি একজন স্ট্যান্ডিং মিনিস্টারকে হারিয়েছেন একটা কেন্দ্রে, কিভাবে করলেন, কিভাবে পরিকল্পনাটা কিভাবে সাজালেন? আমাকে আমার দল, আমি একজন সাধারণ কার্যকর্তা, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, দুর্গাপুর পূর্ব বিধানসভার ইনচার্জ ছিলাম। আমাকে আমার দল ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে পূর্ব বিধানসভায়। দেওয়ার পর আমি যে কাজটা করেছি, আমি পায়ে হেঁটে পুরো বিধানসভার প্রতিটা বাড়িতে গেছি। এমন একটা বাড়ি নেই বিধানসভার যেটা আমি ছাড়ি। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে অ্যাপিল করেছি যে এবার সরকার পরিবর্তন করতে হবে। সরকারের যদি পরিবর্তন না হয় তাহলে নতুন প্রজন্ম থেকে শুরু করে বাকিদের ভবিষ্যৎ কিন্তু পশ্চিমবাংলায় আর নেই। পশ্চিমবঙ্গ ছেড়ে শিক্ষিত প্রজন্ম কর্মসংস্থানের জন্য পলায়ন করছে। বেকার যুবকদের ভবিষ্যৎ এখানে অন্ধকার। এখানে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে স্ট্রাকচার থাকা উচিত, ফেডারেল স্ট্রাকচার, সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয় নেই, কেন্দ্রে একটা দলের সরকার, রাজ্যে একটা দলের সরকার, তার ফলে বিপরীতমুখী চিন্তাধারা, যার ফলে উন্নয়ন স্তব্ধ। এই সব পরিপ্রেক্ষিত নিয়ে মানুষকে যখন বোঝাতে সমর্থ হয়েছি বলেই মনে হয় মানুষ আমাদের নির্বাচিত করেছেন। আর এর মধ্যে আমার কোনো বিশেষ কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। এবারের নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন। তারা বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটার আইডি কার্ড নিয়ে বেরিয়ে, কেউ 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন, নির্জলা থেকেছেন, কিন্তু মানুষ ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন যে এবারে সরকার পরিবর্তন করতে হবে, পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে। তাহলে আসল কৃতিত্ব যদি কারো থাকে সেটা হচ্ছে পিপুল অফ দুর্গাপুর, পিপুল অফ বেঙ্গল। দুর্গাপুর বললেই সাধারণ মানুষের কাছে যে চিত্রটা ফুটে ওঠে সেখানে শিল্পাঞ্চল হিসেবে এবং শিল্পের একটা কেন্দ্র হিসেবে ফুটে ওঠে। তো আমি বারবার করে আমার সাংবাদিকতার নিয়মিত কাজে থাকতে থাকতে বারবার বিভিন্ন রকমভাবে শুনেছি বিরোধীরা, এই তৎকালীন বিরোধীরা এই অভিযোগ করেছে যে পূর্বতন শাসক, সেই শাসকের আমলে রাজ্যে শিল্প হয়নি। তো দুর্গাপুরের ক্ষেত্রে চিত্রটা কেমন ছিল পূর্বতন শাসকের ক্ষেত্রে? যেমন আমি বলি, আমার বাবা শিল্প শহরের একজন শিল্পের শ্রমিক ছিলেন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, সেখানে শ্রমিক হিসাবে কাজ করেছেন। সে সময় এমন একটা পরিস্থিতি ছিল, সেলের বেতন কম, আর একটা প্রাইভেট সংস্থা ABB-ABL, তার বেতন পরিকাঠামো অনেক ভালো। তো আমরা 2 ভাই 2 বোন, পড়াশোনার ক্ষেত্রে আছে, মানুষ করার বিষয় আছে,
সেই চিন্তাভাবনা করে তখন সেই কারখানা পরিত্যাগ করেন, ABBABL-এ যোগ দেন। দুর্গাপুরে শিল্পের পরিকাঠামোর ক্ষেত্রে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন লোকোমোটিভের যিনি শিলান্যাস করেন তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নেহরু মন্ত্রিসভার শিল্পমন্ত্রী। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্ল্যানিং যিনি তৈরি করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি এগুলো একটাও শুনতে পাবেন না, বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় শালপিয়ালির জঙ্গল কেটে শিল্পের জন্য অনুসারী শিল্প হিসাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, NH-এর রাস্তা, রানীগঞ্জ আসানসোলের উন্নত মানের কয়লা, দামোদরের জল এবং জার্মানির রুড়ের সাথে দুর্গাপুরকে তুলনা করা হতো দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে। DVCর তাপবিদ্যুৎ কারখানা, MMCর মতন হেভি ইঞ্জিনিয়ারিং শিল্প, BOGL-এর মতন ভারত অপটিলামিক গ্লাস লিমিটেড যুদ্ধ বিমানের যে গ্লাস সেটা তৈরি হতো। ওখানে হচ্ছে HFCর মতো সার কারখানা ছিল। দুর্গাপুর কেমিক্যালস, যেটা আজকে বন্ধ হয়ে গেছে এই সরকারের সময়, দুর্গাপুর কেমিক্যালসের মতন সংস্থা ছিল। একের পর এক শিল্পায়ন হয় দুর্গাপুরে। বিভিন্ন প্রদেশ থেকে মানুষরা আসতে শুরু করেন রোজগারের জন্য, কর্মসংস্থানের জন্য। পরবর্তী পর্যায়ে এই শহরে একটা ইন্টিগ্রেটেড সিটি বলতে পারেন, প্ল্যান্ড সিটি বলতে পারেন আপনারা দুর্গাপুর, সেটাকে এত সুন্দরভাবে তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন নগরী ছিল দুর্গাপুর। সেই স্বপ্ন নগরী তিনি কল্যাণীকে মানস কন্যা বলতেন আর দুর্গাপুরকে মানস পুত্র। তো বিধানচন্দ্র রায়ের এই স্বপ্ন নগরীকে 34 বছরের CPM জঙ্গি আন্দোলন, তার সাথে একটানা কর্মনাশা বন্ধ এবং কারখানার ভেতরে ওনাদের একটা স্লোগান ছিল, 80 যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। এই কর্মসংস্কৃতি বাংলাকে পিছিয়ে দিয়েছিল। আর এই কারখানাগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর একটা সরকার আসে বাংলায়, মা মাটি মানুষের সরকার। সেখানে হচ্ছে মা আক্রান্ত, অসম্মানিত, ব্যথিত, মাটি রক্তাক্ত, মানুষ দিগ্ভ্রান্ত, পরিশ্রান্ত। এই সরকারকে বিদায় দেওয়ার জন্য মানুষ মনস্থিতি ঠিক করেন যে এরপর একটা পরিবর্তনের সরকার আসা দরকার। তখন আরেকটা সরকারের এবার 2026 সালের নির্বাচনে মানুষের রায়ে প্রতিষ্ঠিত হয়। আপনি যে চিত্রটার কথা বললেন দুর্গাপুরে, সেই চিত্রটা খুব একটা আশাজনক ছিল না। তো আপনি সেখানকার বিধায়ক হিসেবে রাজ্যের শিল্পমন্ত্রীর কাছে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বা রাজ্যের অর্থমন্ত্রীর কাছে দুর্গাপুরের ছবিটাকে কিভাবে তুলে ধরবেন এবং কি করতে চাইবেন? দেখুন, কয়েকদিন আগেই প্রি বাজেট সেশন, ইন্ডাস্ট্রিয়াল মিট, আমার ওখানে গেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ, সাহিত্যিক, অত্যন্ত ভালো মানুষ স্বপন দাশগুপ্ত মহোদয়। তিনি গেছিলেন ওখানে, ইন্ডাস্ট্রিয়াল মিট করেছেন। সেখানে আমরা 2 বিধায়ক ছিলাম, পূর্বের বিধায়ক হিসেবে আমি, পশ্চিমের বিধায়ক হিসেবে লক্ষণ দা। সেখানে উনি ওখানকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে বার্তা নিয়েছেন কীভাবে এখানে শিল্পায়ন করা যায়, নগরায়ন করা যায়, এর বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন করা যায়, তার প্রস্তাব নিয়েছেন। স্বপনবাবু ওই দিনই, আমাদের একটা NGO আছে স্বপ্ন উড়ান বলে, তার রক্তদান শিবিরে এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE CBSE ছাত্রছাত্রীদের ফেলিসিটেট করা হয়। সেখানে গিয়েও তিনি বার্তা দেন যে কীভাবে দুর্গাপুরে IT হাব, ইন্ডাস্ট্রিয়াল হাব, মেডিকেল হাব তৈরি করা যায়, তার প্রপোজালের জন্য অনুমোদন চান। আজকে আমরা যখন বাজেট পেশ হচ্ছে দেখছি, তখন ঠিক এই বাজেটের পূর্বে যখন কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়, তখন দেখা যায় নির্মলা সীতারমণজি বাজেটে দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল করিডোর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ঘোষণা করেন। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ফ্রেড করিডোর প্রজেক্ট আছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে, আমি বিধায়ক হিসাবে MMC, BOGL, HFC এবং হচ্ছে দুর্গাপুর কেমিক্যালস খোলার জন্য আমরা অনুরোধ রেখেছি। এখানে যাতে জমি নীতি সরলীকরণ করে কোনো ধরনের নিষেধাজ্ঞা, সব ধরনের নিষেধাজ্ঞাকে তুলে দিয়ে প্রয়োজনে PPP মডেল হতে পারে, নিউ ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে, সেই প্রস্তাব এনে দুর্গাপুরের শিল্পায়নকে গুরুত্ব দিয়ে করতে হবে। কি কোথায় সমস্যাটা হচ্ছিল আমি একটু জানতে চাই। সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে রাজ্যের সরকার আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা সর্বাধিক প্রতিবন্ধকতা তৈরি করেছে। আচ্ছা, যে জমি নীতি, যেই জমি আমাদেরকে আবার যদি দিতে হয়, রেজিস্ট্রেশন করতে হবে, তার এমন একটা কস্ট রেজিস্ট্রেশনের, যার ফলে দেখা যাচ্ছে যিনি ইন্ডাস্ট্রি সেট আপ করবেন ওই কস্ট দেওয়ার জন্য যার লগ্নি, তার 80% জমি পারচেজ করতে চলে যাচ্ছে। আমরা বলছি যে জমি নীতি সরলীকরণ করতে হবে। ওয়ান উইন্ডো সিস্টেমে, আন্ডার ওয়ান আমব্রেলা সমস্ত ছাড়পত্র দিয়ে
শেড, ইনফ্রাস্ট্রাকচার, রোড, রেল, লাইট তৈরি করে দিয়ে ইন্ডাস্ট্রির হাতে চাবি তুলে দিতে হবে, তাতে যারা তাতে ইনভেস্ট করতে পারে। এইচএফসি কারখানায় সার তৈরি হতো বলে সেখানে এখনো সার তৈরি হতেই হবে এমনটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। এখন হচ্ছে দুর্গাপুরে আজকে বাজেটে আমাদের সরকার সেমি কন্ডাক্টর ইউনিট করার প্রস্তাব দিয়েছেন। সেক্ষেত্রে আইটি হাব ইমপ্রুভ করতে পারে, মেডিকেল হাব হতে পারে, এডুকেশনাল হাব হতে পারে, বিভিন্ন ধরনের সেট আপ দিয়ে দুর্গাপুরকে সমৃদ্ধ করা যেতে পারে। 2004 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহোদয় তিনি যেসব সংস্থাকে পল্লবী ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড বলে একটা সংস্থা পবন রুইয়াদের হাতে তুলে দিয়েছিল, আজকে 22 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে একটা ইঁটও গাঁথা হয়নি। কেন? পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার রুইয়াদের বিশ্ব বাংলা সম্মেলন মিটে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল মিট ইকো পার্কের সামনে, সেখানে হচ্ছে 4000 টাকার প্লেট খাইয়ে বিজনেস সামিটে সাইন করে মৌ স্বাক্ষর হলো। তারও আজ 20 বছর 15 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমরা দেখতে পাইনি যে সেখানেও কোনো শিল্পায়ন তৈরি হয়েছে। কেন হয়নি? এর একটাই কারণ যে হচ্ছে শিল্পের জন্য যে পরিবেশের দরকার হয়, সরকার বিজনেস করে না, সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, উদ্যোগপতিরা বিজনেস করে। এখানে হচ্ছে কারখানার গেটের সামনে একটা করে ইউনিয়ন অফিস, কে ঢুকবে বেরোবে নিয়ন্ত্রণ করবে ইউনিয়ন। কারখানার থেকে 50 মিটারের মধ্যে একটা সিন্ডিকেটের অফিস, এগুলো কারা চালাতে? কারখানার ভেতরে যদি একটা ছোট্ট করে তুলসী মন্দির হয়, 50টা ইউনিট লাগে, আপনি ওই সিন্ডিকেটের বাইরে নিতে পারবেন না। কারা চালাতেন এগুলো? সব তৃণমূলের লোকেরা। এরা চালাতেন শুধু না, একটা কারখানায় একটা শ্রমিকের বেতন 700, দিনের শেষে যখন তিনি বেতন পাচ্ছেন তার 300 টাকা ওই পার্টি অফিসে কেটে নেওয়া হচ্ছে, 400 টাকা হাতে পাচ্ছেন। চৌঠা মেয়ের পর এরা আবার বিজেপি হয়ে যায়নি তো? কিছু লোক হওয়ার চেষ্টা করেছিলেন, আমরা টাইট করে দিয়েছি, আপনি খোঁজ নিলেই পাবেন। তাদের মধ্যে থেকে 65 জন গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, তারা চেষ্টা করেছিল? চেষ্টা করেছে, গেরুয়া আবির মেখে, গেরুয়া পাট্টা পরে আবার পুনরায় বিজেপির নাম দিয়ে এসব করব ভেবেছিলেন। না, আমরা এটাকে খুব শক্ত হাতে সামলেছি। একটা প্রশ্ন, আমরা কোনো বিজয় মিছিলে আমি ব্যক্তিগতভাবে বিধায়ক নির্বাচিত হওয়ার পর অংশগ্রহণ করিনি। কেন? আমি কোনো চাইনি যে ডিজে বাজিয়ে কিছু লোক ওই ভিড়ের মাঝে এসে ঢুকে পড়বে আর পরে আমাদের সরকারের ফেস, পার্টির ফেস মেলাইন করবে। কোথাও ধন্যবাদ সভা, কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে, মানুষ আমাদের জিতিয়েছেন, মানুষকে ধন্যবাদ দিতে আমি মানুষের কাছে গেছি। আমি কোনো বিজয় মিছিলে অংশগ্রহণ করিনি। আমি চাইনি যে সিন্ডিকেট রাজ তৈরি হোক। আপনি খোঁজ নিয়ে জানবেন প্রশাসনের মাধ্যমে, যেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অভিযোগ দিয়েছেন আমি নিজে দাঁড়িয়ে থেকেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, পার্টি অফিস এবং সিন্ডিকেটের অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছি। সরকারি নির্দেশিকায় নেই। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর আছেন ডিএম, তাকে চিঠি করে থানার ওসিকে লিখিতভাবে জানিয়ে সরকারি নিয়ম মেনে অফিস ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই পাড়ায় পাড়ায় পার্টি অফিস, কারখানার মোড়ে মোড়ে পার্টি অফিস আর সিন্ডিকেট রাজ তৈরি করবেন, এই গুন্ডামি বরদাস্ত করবো না বলেই, কারণ আমাদের এই প্রজন্মের যুবকদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে বিধায়ক নির্বাচিত হওয়ার পর নতুন প্রজন্মের ছেলেরা রাজনীতিতে আসতো না। রাজনীতি মানে হচ্ছে একটা ঘুঘুর বাসা, রাজনীতি মানে হচ্ছে চোরেদের ঠেক, এই যে ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল, এই মিথটাকে আমরা ভাঙতে চাই। আমরা চাই দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে, ওখানে এডুকেশনাল হাব হবে, মেডিকেল হাব হবে, আইটি হাব হবে, কলকাতার পর ডেস্টিনেশন দুর্গাপুর তৈরি হবে, যাতে আগামী দিন বাংলার মেধা বাংলায় থাকবে, দুর্গাপুরের মেধা দুর্গাপুরে থাকবে। যারা কর্মসংস্থানের জন্য বাইরে পলায়ন করেছেন তারা আবার ফিরে আসবেন, মা বাবাদের সাথে সন্তান সন্ততিরা থাকতে পারবে। কোনো মা বাবাকে এই অবস্থায় দেখতে হবে না, দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে আছেন, কখন একটা জোম্যাটো বা সুইগি ছেলে আসবে একটা ওষুধ বা ডিনারের প্যাকেট বাড়িতে দিয়ে যাবে। মা বাবাকে দেখতে হবে না এই অবস্থার, মা বাবা মারা গেছেন, 4 দিন বডি মর্চারে আছে, ছেলে আছেন ইউএসএতে বা জার্মানিতে বা দুবাইয়ে, ইনস্ট্যান্ট টিকিট পাচ্ছেন না, বাবার মুখাগ্নি হবে 4 দিন পর। এই অবস্থা যাতে দেখতে না হয়, পরিযায়ী শ্রমিকদের যাতে বাইরে যেতে না হয়, তার জন্য বাংলায় আসু প্রয়োজন হচ্ছে শিল্পায়ন, কর্মসংস্থান, বিকাশ, উন্নয়ন এবং এর বাস্তবায়ন। আমরা চাই এটা ইমপ্লিমেন্টেশন হোক, শুধুমাত্র বাজেট মানে খাতাপত্রের ভিত্তিতে, পেন অ্যান্ড পেপারে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে যেন থেকে না যায়। এর প্রপার মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে, মন্ত্রীরা বিধায়কদের মাধ্যমে, সরকারি তন্ত্রের মাধ্যমে এর ইমপ্লিমেন্ট করবেন, আর মানুষ এই বাজেটে ছোঁয়া পাবে। আমি আরেকটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করে যে ইদানিং সারা পৃথিবী জুড়েই পরিবেশ এর আন্দোলন আরো শক্তিশালী হচ্ছে।
এবং আপনি জানেন যে একটি গাছ মায়ের নামে সেই প্রকল্প এবং এরকম কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নেওয়া হচ্ছে, কিন্তু কোথাও দাঁড়িয়ে যমুনা বা ব্যাঙ্গালোরে একাধিক জায়গায় দূষণের মাত্রা বেশি দেখা যাচ্ছে, দিল্লিতে দূষণের মাত্রা বেশি দেখা যাচ্ছে। দুর্গাপুর নিয়েও আমি দুর্গাপুরের স্থানীয় বলি মানুষ আপনাকে, হ্যাঁ আগে দিল্লি ছিল দূষণে 1 নম্বর, এখন দুর্গাপুর দূষণে 1 নম্বর সারা হ্যাঁ, ভারতবর্ষে। এইটা আমি শুনেছি। এই এটার কারণ হচ্ছে একমাত্র ওই কোম্পানিগুলো যেগুলো আছে, স্মল স্কেল কোম্পানি, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল, যেগুলো ইন্টিগ্রেটেড স্টিল ইন্ডাস্ট্রি, এনারা কেউ ইএসপি মেশিন চালাতেন না। আচ্ছা, এটা কি একটু আমার দর্শকদের জন্য বলবেন বিষয়টা? একদম। হ্যাঁ, ইএসপি মেশিন না চালিয়ে এনাদেরকে মাসে মাসে খাম তুলে দিতে হতো তৃণমূলের নেতৃত্ব। আচ্ছা, এখানে লেবারদের মানে দূষণেও দুর্নীতি। আচ্ছা, এক্সপ্লয়েড করে লেবারদের, তার টাকা মুড়ির টিনে করে পুলিশকে কনভয় দিয়ে নিয়ে এসে ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিসে পৌঁছে দিতে হতো। এই ব্যবস্থা তৈরি যারা করেছিলেন তাদের বিরুদ্ধে আজ মানুষ অনাস্থা প্রকাশ করছে। আচ্ছা, এই মানে আপনি সিস্টেমটা বলতে চাইছেন যে দূষণের যে প্যারামিটার্স গুলো তা ফলো করা হতো, না। বৃক্ষরোপণ করা, একটা 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ইন্ডাস্ট্রি 5%, 2 থেকে 5% সিএসআর এ ওই গ্রামীণ মানুষগুলোর জন্য ওয়ার্ক করবেন ডেভেলপমেন্টের, এই ব্যবস্থা ছিল না। এই সিস্টেমটাকে ব্রেক করে দিয়ে আন্ডার দ্য টেবিল নেতৃত্বকে টাকা পৌঁছে দিতে হবে, তাহলে সে ছাড় পেয়ে যাবে। এই কারণে দূষণের মাত্রা বেড়েছে। এটা কিন্তু একটা নতুন ধরনের জিনিস আমরা ওনার কাছ থেকে শুনলাম, যে দূষণ নিয়ন্ত্রণের মতন কাজেও একটা, যেমন ধরুন আমরা আগে দেখতাম পিসিবি, পলিউশন কন্ট্রোল, তারা প্লাস্টিক বর্জনের জন্য ক্যাম্পেইন করতো এবং জুট ব্যাগ দিতেন। একদম। আপনি আমাকে দেখান যে এই 5 বছরের মধ্যে 21 থেকে 26 পিসিবি কোথাও একটা মার্কেটে দাঁড়িয়ে, কোনো একটা শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে মানুষকে বলছেন যে আপনারা প্লাস্টিক বর্জন করুন, জুট ব্যাগ ব্যবহার করুন। কেন এই ক্যাম্পেইনিং দেখাতে পারবেন না? কারণ এই পিসিবির অফিসারদেরও একটা অংশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে ডেকে তোলার কাজে ব্যবহার করতেন। আচ্ছা, এমন একটা সংস্থা দেখাতে পারবেন না যে ফাইল করবেন সেই ফাইলে দুর্নীতির গন্ধ পাওয়া যাবে, যে ফাইলে হাত দেবেন সেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে আর দুর্নীতির ছাপ পাওয়া যাচ্ছে। এটা খুবই, মানে এইটার সঙ্গে লড়াই করার যেমন একটা সুবিধা আছে তেমন অসুবিধা আছে। আমরা যেমন ধরুন বর্ষার সময়, বর্ষার ঠিক আগে বাবার হাত ধরে কলকাতা আসতাম, তো মহেন্দ্রলাল দত্তর ছাতা বাবা দাঁড়িয়ে কিনে দিতেন। আমরা জানতাম বর্ষা আসছে, স্কুল যাব, কলেজ যাবো, ছাতা সেক্ষেত্রে ব্যবহৃত হবে। এই দুর্নীতির কারণে, দুর্নীতির পাকে নিমজ্জিত হওয়াটা সরকারকে আজকে, সরকারের প্রধান, তার মা আর বেটাকে পচা ডিমের হাত থেকে বাঁচার জন্য ওই মহেন্দ্রলাল দত্তের ছাতাকে সিকিউরিটিদের দিয়ে ব্যবহার করাতে হচ্ছে কিভাবে ডিম আটকানো যায়। আমরা জানতাম যে বর্ষার জল আটকানো যায় কিভাবে, সেই জন্য ছাতা ব্যবহার হতো। এখন পচা ডিম আটকানোর জন্য ছাতাকে ব্যবহার করা হচ্ছে। আগের সরকারের থেকে এই সরকারের ডিফারেন্সটা হচ্ছে এই। না, আমি এটা যেটা বলতে চেষ্টা করছিলাম যে এটার একটা সুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে যে এই যে সরকার চলে গেল, সেই সরকারের না করা প্রচুর কাজের একটা প্রবল চাপ, অ্যাসপিরেশন, মানে আকাঙ্ক্ষার চাপ, আশার চাপ আছে আপনাদের। স্বাদ আছে, হ্যাঁ, সাধ্য কম। আমাদের প্রত্যাশা প্রচুর, হ্যাঁ, প্রত্যাশা পূরণের যে লক্ষ্যমাত্রা সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জিং। মানুষের যে বিপুল ম্যান্ডেট, এই ম্যান্ডেটের ফলে মানুষের প্রতিদিন প্রত্যাশা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সকলের উপর বাড়ছে। আজকে আমাদের কাছে বাড়তি পাওনা হচ্ছে পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ সংগঠিত হয়েছে। আজকে আমাদের কাছে বাড়তি পাওনা হচ্ছে দুর্গাপুরের মতন জায়গায় মেট্রো রেল চালু হচ্ছে, তার ডিপিআর তৈরি করা হবে, তার বাস্তবায়ন করা সম্ভব কিনা তার পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। বাঁকুড়া দুর্গাপুর রেলপথ চালু করার জন্য ডিপিআর এর জন্য টাকা রেলমন্ত্রী বরাদ্দ করেছে। ডবল ইঞ্জিন কি খায় না মাথায় দেয়, এটা যারা আমাদের বিরোধীরা বলতেন, আগে সর্বনাম সোনোয়াল কাছে যোগাযোগ করতে এখান থেকে বাংলার লোকেদের দিল্লি যেতে হতো। এখন সর্বনাম সোনোয়ালজি কেন্দ্রীয় মন্ত্রী নবান্নে আসেন, আর দাদন পাত্তবার মন্দারমণির সামনে সেখানে ডিপ সি পোর্ট হবে, তার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছেন। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি বাংলায় নবান্নে আসছেন, আমি নিজে পার্সোনালি সাক্ষাৎ করেছি, দুর্গাপুরের উন্নয়নে রেলের ভূমিকা পরিকল্পনা গ্রহণ করার জন্য তাকে চিঠি দিয়েছি। তিনি অ্যাকসেপ্টেড লেটার স্বীকার করে আমাকে আবার প্রাপ্তিপত্র লিখে বাংলায় পাঠিয়েছেন।
এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আমি আরেকটা প্রশ্ন করি, যেটা আমি আগে ছুঁয়ে গেলাম এর উত্তরটা দেওয়ার জন্য, যে 4 তারিখের পর থেকে অনেকে নব্য বিজেপি এবং পুরনো বিজেপি ইত্যাদি প্রভৃতি নানা রকম, আমি সেই ইয়েতে যাচ্ছি না, কথায় যাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুরকম আছে। একটা আছে যে তৃণমূলের বিভিন্ন জায়গায়, তৃণমূলের একদম একদম নিচু স্তরের কর্মী নেতা থেকে শুরু করে একদম সর্বভারতীয় সাধারণ সম্পাদক পর্যন্ত, এই যে বিভিন্ন স্তরের নেতা নেত্রী, তাদেরকে কোথাও ডিম ছোড়া হচ্ছে, কোথাও মানুষ ক্ষোভ প্রকাশ করে দিচ্ছেন, উপরে দিচ্ছে। নতুন সরকারের আমলে একজন কোনো অভিযোগকারী কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে যত অভিযোগ হোক সেটা আইন অনুযায়ী বিচার বিবেচনা হবে এবং পুরো জিনিসটা হবে। কিন্তু এই যে ঘটনা ঘটছে, এর ফলে কি কোথাও গিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? দেখুন, এটা তো সরকার কোথাও প্রমোট করছে না ডিম ছোড়াকে, আর আমার পার্টি ভারতীয় জনতা পার্টিও এটাকে প্রমোট করছে না। এটা সাধারণ মানুষের ক্ষোভ, এটা জনরোষ এদের প্রতি তৈরি হয়েছে, তারা করছেন। তারা ওই সময় বদলা নিতে পারেননি, তারা ভাবছেন যে এখন হয়তো একটা উপযুক্ত সময় এসেছে যে এদের বিরুদ্ধে মুখ খোলা যায়, এদের সায়স্তা করা যায়। স্বতঃস্ফূর্ত একটা স্বতঃস্ফূর্ত উদ্যোগ বলতে পারেন, ক্ষোভ না, একদম উদ্যোগ। সেই উদ্যোগ এখানে প্রতিফলিত হচ্ছে। আর যেটা ঘটছে, আমি বলি, আমরা কেউ এটা চাই না। এটা বিজেপির কর্মসংস্কৃতিও নয়, বিজেপির বিচারধারা নয়। আমরা যে বিচার পরিবারের কাছ থেকে বিচারধারায় বিশ্বাসী, আমাদের এই সংস্কৃতি শেখায় না। আমরা চাই সর্বধর্ম সমন্বয়। সেখানে ক্ষেত্রে কি, আমার ধর্মকে আমি যেমন হচ্ছে সম্মান করব, আমি অপর ধর্মকে অসম্মান করব না। কিন্তু কেউ যদি আমার ধর্মকে চোখ তুলে চায়, আমি তাকেও ছেড়ে কথা বলবো না। কারণ এখানে আমরা যারা নির্বাচিত হয়েছি 208 জন ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকেই হিন্দু বিধায়ক। এখানে হিন্দুদের শতকরা ভোটে ভারতীয় জনতা পার্টির বিধায়করা নির্বাচিত হয়ে এসছেন। আমরা এখানে যেমন গোশালা করার ক্ষেত্রে সরকারি উদ্যোগও যেমন থাকবে, বেসরকারি উদ্যোগও থাকবে। আমরা এখানে কেউ ধর্মকে বাঁকা চোখে দেখতে পারেন বামপন্থী বন্ধুরা, আমরা এখানে হচ্ছে তারাপীঠে, ফুল্লরা, বক্রেশ্বরে থেকে শুরু করে নলাটেশ্বরী দিয়ে একটা আমরা করিডোর তৈরি করছি। শক্তিপীঠ করা হচ্ছে। আবার শক্তিপীঠ সার্কিট যেমন ওখানে তৈরি হচ্ছে, ঠিক একইভাবে নবদ্বীপেও একটা হচ্ছে নবদ্বীপ চৈতন্য মহাপ্রভু সার্কিট তৈরি হচ্ছে। আমি আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে বলতে পারি, ভারতবর্ষের প্রথম যে দুর্গা পূজা শুরু হয়েছিল আমার কনস্টিটিউয়েন্সির গড় জঙ্গলের গড় চণ্ডী ধাম থেকে। আচ্ছা, সেই গড় দুর্গা মন্দির যাতে হচ্ছে ডেভেলপড হয়, সেখানে পানীয় জলের ব্যবস্থা হয়, রাস্তার সংস্কার করা হয়। বহু মানুষ অষ্টমীর দিন দুর্গাপুজোর সেই গড় চণ্ডী ধাম দর্শনের জন্য যান। এখনো সেখানে কামান দাগা হয়। তাই এবারে দুর্গাপুজোয় তাহলে রাজ্যের মানুষকে আমি আহ্বান করছি, আসুন গড় চণ্ডী ধাম ঘুরে যান। আমরা সেখানে ইকো ট্যুরিজম পার্ক, ইকো ট্যুরিজম প্রজেক্ট তৈরি করতে চাই। আমরা ওখানে কাশী বিশ্বনাথ করিডোরের নেয়, আমার ওখানে রাড়েশ্বর শিব মন্দির 500 বছরের পুরনো। আচ্ছা, সেটাকে রাড়েশ্বর করিডোর তৈরি করতে চাই। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে আমরা এই ব্যবস্থা নির্মাণ করতে চাই। মানে তাহলে আমরা এই প্রজেক্টগুলো হলে মানুষ সেখানেও গিয়ে ভিড় জমাবে। কলকাতা থেকে বহু মানুষ তারাপীঠ যায়, দার্জিলিং মোড়ে যাওয়ার পথে যে দুটো বাদ চলে যায় সেটা হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির এবং হচ্ছে আপনার গড় দুর্গা চণ্ডী ধাম। তো আমরা বলি গড় ধামে আসুন। কোথাও একটা পজিটিভ মাইন্ডসেট প্রয়োজন যে কোনো ধরনের কাজকর্ম করার ক্ষেত্রে, এবং আগাগোড়া এই সরকারের ক্ষেত্রে শুরু থেকেই আমরা একদিকে যেমন পজিটিভ মাইন্ডসেটের একটা উদাহরণ দেখতে পাচ্ছি, তেমন উল্টো দিকে দুর্নীতির বিরুদ্ধে একদম কড়া, প্রথম থেকে ভীষণ কড়া। তো আপনার অঞ্চলে যতদিন পর্যন্ত আপনি তৃণমূল বিরোধী রাজনীতি করেছেন এককভাবে, সেই সময়ের অভিজ্ঞতা, সেই সময় কি আপনি কোনো সন্ত্রাসের মুখোমুখি হয়েছিলেন? বহুবার, 21 সালের নির্বাচনের পর। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, যে বর্ধমান যখন যুক্ত ছিল, ভাঙা হয়নি, তখন থেকে বামপন্থীদের খুব শক্তিশালী একটা জায়গা ছিল, সেখানেও আপনি তার বিরোধী রাজনীতি করতেন। এবং তারপর যখন পরিবর্তন এলো, পরিবর্তনের পর তৃণমূলের শক্তিশালী জায়গা ওখানে তৈরি হলো। সেখানে দাঁড়িয়ে একটা বিরোধী রাজনীতি করা এবং সেই বিরোধী রাজনীতির সঙ্গে কিছুটা দাঁতে দাঁত চিপে পড়ে থাকা, সেই অভিজ্ঞতাটা আমি একটু শুনতে চাইবো আপনার। আমরা কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করিনি। আমরা প্রতিটা প্রতিবন্ধকতার সাথে লড়াই করেই আমাদের রাজনৈতিক
জন্ম হয়েছে, রাজনৈতিক ইতিহাস রচিত হয়েছে। আমরা কেউ টবের গাছ নই যে আমাদেরকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা রুট থেকে জার্মিনেট করে স্টেপ বাই স্টেপ পলিটিক্স এসেছি। আমি প্রথম ছাত্র পলিটিক্স করেছি, তারপর ইউথ পলিটিক্স করেছি, তারপরে মাদার পলিটিক্সে এসেছি, স্থানীয় স্তরের জনপ্রতিনিধি কাউন্সিলর হয়েছি, বড় চেয়ারম্যান হয়েছি, আমি গভর্নমেন্টের কমিটি মেম্বার ছিলাম, প্ল্যানিং কমিটির মেম্বার ছিলাম। সেখান থেকে ধীরে ধীরে আমরা আজকে বিধায়ক হয়েছি মানুষের আশীর্বাদে। আমাদেরকে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন লিফটে চড়িয়ে, প্যারাসুটে চড়িয়ে নেতা বানিয়ে দেয়নি। আমাদের একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করে আমাদের রাজনৈতিক জয়যাত্রা শুরু হয়। আমাদের সমকালীন বন্ধু বান্ধবের মধ্যে সৌমিত্র খাঁ সাংসদ নির্বাচিত হয়েছেন, আমরা আজকে বিধায়ক নির্বাচিত হয়েছি। আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি। সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে যখন কাজ করছি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত যেমন হচ্ছে, আমরা চাই আগামী দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিকশিত বাংলা হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। না, আমি যেটা জানতে চাইলাম যে কি ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়েছে? বহুবার হয়েছি। আমি যখন স্টুডেন্ট পলিটিক্স করেছি, এসএফআই ডিআইএফআই এর লোকেরা আমাদের মারধর করেছে। আমার এমন পরিস্থিতি হয়েছে 2004 সালে তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি মুখ্যমন্ত্রী, আর তার পুলিশ আবু সেলিম, তিনি হচ্ছেন 2007 সালে যেদিন কোম্পানি উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী, আবু সেলিম আমার পায়ে গুলি করে দেন। আমি 24 দিন, গুলির দাগ, আমি 24 দিন জেলে ছিলাম। এবং হচ্ছে এরকম বহু আন্দোলন, গণ আন্দোলন সংগঠিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদেরকে কারাবাস করতে হয়েছে, জেলযাত্রা হয়েছে। 64 থেকে 65টা কেস এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। এবং 2রা মের পর প্রথম আমার বাড়ি আক্রমণ হয়, আমার পাশের বাড়ির উপর। আমি ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে, শুভেন্দুদাকে, তারা আমায় সেন্ট্রাল সিকিউরিটি দিয়েছিলেন বলে আমি প্রাণে বেঁচে গেছিলাম। নাহলে যেভাবে আমার উপর আক্রমণ হয়, হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার পাশের বাড়ির একজন 55 বছর বয়স্ক মহিলাকে ফেলে মেরে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তার L4 L5 গ্যাপ হয়ে গেছে। এবং তার বাড়িতে একটা অটো ছিল, অটোটাকে ভেঙে চুড়িয়ে দেওয়া হয়। বহু বাড়ি আক্রমণ করা হয়েছে। এগুলোর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? না, আমার ইচ্ছা করে না, কারণ মানুষ প্রতিশোধ নিয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে প্রতিশোধ নিয়েছে, দেখুন আমার পায়ে যেমন গুলি লেগেছে, বহু মানুষ বাম আমলে তারা মাতৃহারা হয়েছেন, পিতৃহারা হয়েছেন। বহু মানুষ আছেন সন্তান হারা হয়েছে। তাদের জন্য 34 বছরের নাগ পাস থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। আর এই 15 বছরের সন্ত্রাস, খুন, সিন্ডিকেট রাজ, দাদাগিরি, গুন্ডাগিরি, গুন্ডা ট্যাক্স আদায় করা, মানুষের অধিকার খর্ব করার পরিণতি আজকে দেখছেন। ওই যে শান্তিনিকেতনের সামনে উগান্ডার রাজার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 বাজার পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আজকে সিকিউরিটি উইথড্রোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। তিনি এমপি হিসাবে বিজনেস ক্লাসের টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিটে যেতে ভয় পাচ্ছেন, তাকে চার্টার্ড বুক করে দিল্লি যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার বাঘিনী বলতেন, যিনি সততার প্রতীক বলতেন, তার পরিণতি এমন হয়েছে, তাকে বুড়ি গঙ্গায় মানুষ ফেলেছে। তার দল থেকে 80 জনের মধ্যে 60 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোন দলে পলায়ন করেছেন, কোন দলে অবস্থান করছেন, কে কোথায় অবস্থান করছেন। আজকে মমতার বাড়ির ভাই, ভাইয়ের বউ কি বলছে সংবাদ মাধ্যমে, সে কথা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের রাগ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আমার খুব বেশি যদি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমার অনেক বেশি। হ্যাঁ, কারণ ওই ব্যক্তির জন্য আজকে বাংলায় দুর্নীতির জন্ম হয়েছে। আচ্ছা, ওই ব্যক্তি হচ্ছে মাদার ডায়েরির দুধ তৈরি করতেও 1 টাকা কমিশন নিয়েছেন। আবার আমার পানাগড়ে IFB অ্যাগ্রোর মদ প্রোডাকশন হলেও পার ছিপিতে 3 টাকা করে নিয়েছেন। দুধেও পয়সা নিয়েছে, মদেও পয়সা নিয়েছে। ওই ব্যক্তি কোনো একটা জায়গাকে ছাড়েনি। তাহলে ওই ব্যক্তির যদি জেল যাত্রা না হয়, আগামী দিন মানুষের মনে প্রশ্ন থাকবে যে কেন এই অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেন এই ক্রিমিনালটা যে ডায়মন্ড হারবার মডেল বলেছিল সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারীরা ডায়মন্ড হারবার মডেলকে বিসর্জন দিয়ে ফলতা মডেলের জন্ম দিয়েছে বাজেটে, যেখানে হচ্ছে কৃষকদের সম্মান দেওয়া হবে, কৃষক সম্মান নিধি দেওয়া হবে। সেখানে হচ্ছে আপগ্রেডেড পদ্ধতিতে কৃষি প্রযুক্তি দিয়ে জৈব সারের মাধ্যমে চাষ হবে, ড্রোন দিয়ে হচ্ছে সেই প্রযুক্তি ব্যবহার করা হবে, কৃষকদের ট্রাক্টর তুলে দেওয়া হবে হাতে, কৃষকদের কৃষক সামগ্রী দেওয়া হবে এবং কোল্ড চেন পদ্ধতিতে পাঁশকুড়ায়
পুষ্প সংরক্ষণ হবে, ফুল সংরক্ষণ করা হবে এবং কোল্ড স্টোরেজের মাধ্যমে আলু থেকে শুরু করে ভিন রাজ্যে আলু যাওয়ার ব্যবস্থা করা হবে। ডুবুরডি চেকপোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বাংলার আলুকে আটকে দেওয়া হবে না, চাষিরা মূল্য পাবে না, ধানের সঠিক মূল্য পাবে। এই ব্যবস্থা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার করেছেন। কোথাও গিয়ে এই যে লড়াইয়ের সময়টা, তারপরে সরকারে আসা, এখন আপনি সরকারের অংশ, শাসক দলের অংশ, কিন্তু তার আগে একটা দীর্ঘ সময় শাসক দলের উল্টো দিকে বসেছেন, বিরোধী করেই আমার জীবনটা বিরোধী কেটেছে। করেই আপনার বেশিরভাগ সময়টা কেটেছে এখনো একদম। পর্যন্ত। তো কখনো মনে হয়েছে যে এই গুলিটা খাওয়ার পর বা আক্রমণ হওয়ার পর যারা রাজনীতি করবো? দেখুন, আমি তো জানি একটাই, যে মানুষের মৃত্যু হয় একবার, হুম, আর জন্ম হয় খুব সৌভাগ্য করে। হুম, তারপর আমরা হিন্দু কুলে জন্মগ্রহণ করেছি। আমার ববি হাকিমের মতন হিন্দু বিরোধিতা করে জন্ম হয়নি। ববি হাকিমরা হিন্দুদের সত্তাকে বিসর্জন দিতে চাইছেন, এখানে একটা মিনি পাকিস্তানের জন্ম দিতে চাইছিলেন। আর আজকে আমরা এখানে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। তো আমার কখনো মনে হয়নি, কখনো এই ভয় কাজ করেনি যে আমাদের আগামী দিন কি হতে পারে। মানুষ মরবে একবার, বারবার কতবার আপনি মরবেন? প্রতিদিন দগ্ধে দগ্ধে মরার থেকে একটা বড় লড়াই করে যদি আমরা পরিবর্তনের সাক্ষী হতে পারি, আর সেই পরিবর্তনের অঙ্গে মানুষ যে পরিবর্তন করেছেন তার একজন নির্বাচিত জনপ্রতিনিধি থেকে আমি একটা ক্ষুদ্র মানুষ, আমার পার্টি ভারতীয় জনতা পার্টি, তার 18 কোটি মেম্বার, সেই পার্টির আমাকে একজন ইলেক্টেড এমএলএ করেছেন, এর থেকে আমার কাছে বড় পাওনা আর কি হতে পারে? ঠিক। আর আমি পরিবর্তনের সরকারের বিধায়ক। এটা এটা একটা এটা চিরজীবন মার্ক হয়ে থাকবে। মার্ক হয়ে থাকবে। এটা এর জন্য যদি আমাকে মৃত্যুবরণ করতে হতো, আমার সেই মৃত্যু অনেক বেশি সুখকর হবে কম্প্রোমাইজ করার থেকে। তাই আমরা কম্প্রোমাইজ অ্যাটিটিউড নিয়ে চলিনি, আমরা সব সময় বিরোধিতা করে এসেছি, আর অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি। আমি দুর্গাপুর আসানসোলের একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আসানসোলে এক সময় কয়েক বছর আগে একটা হিংসার ঘটনা ঘটে এবং মুসলমান ধর্মাবলম্বী কিছু মানুষ সেইটায় তারা সরব হন, এবং এই অঞ্চলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন আছেন। এবং সত্যি কথা বলতে কি, যদি বড় ইন্ডাস্ট্রি হয় তাহলে সারা দেশ থেকে বিভিন্ন মত এবং ধর্মের মানুষ এক জায়গায় এসে সেখানে কাজ করবেন, একটা মাল্টিফেসড একটা সিটি হয়ে উঠবে। তো সেইখানে ধর্মাচরণের প্রশ্নে বা কি বলবো, অন্য ধর্মের মানুষের প্রশ্নে তাদের নিরাপত্তা কতটা আপনি বলি, আমার বিধায়ক প্রধানমন্ত্রী এর উত্তর দিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আবার অমিত শাহজি, শুভেন্দু অধিকারীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিশ্বাস, চুন চুনকে হিসাব। দুটোই হবে, কিন্তু একতরফা হবে না। একতরফা কখনো হয়নি আর হবেও না। আমরা আমাদের ধর্মকে যেমন সম্মান করি, আমি অপরের ধর্মকে অসম্মান করি না। কিন্তু তারা যদি আমার ধর্মকে অসম্মান করেন, তাদেরকেও আমরা ছেড়ে কথা বলি না। এটা হচ্ছে আমার সত্তা। আমার এই সত্তা দিয়ে আমি এটাই বলতে চাই, যদি অন্যান্য প্রদেশ থেকে এখানে রাষ্ট্রবাদী মুসলিমরা আসেন, আমরা তাদের সাদরে গ্রহণ করি। আমরা রাষ্ট্রপতি প্রাক্তন এপিজে আব্দুল কালাম রাজ্যপালের আগে হয়েছে, তাদের তো আমরা কোনোদিন অসম্মান করিনি। ভারতবর্ষের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির পদ, সেটা আমরা দিয়ে দিয়েছি, এই সরকার দিয়েছেন। কারণ ওনাকে মিসাইল ম্যান বলা হতো, তিনি একজন গ্রহণীয় মানুষ মানুষের কাছে। তো এপিজে আব্দুল কালামের মতন যারা লোকজন আছে তাদের আমরা গ্রহণ করেছি। আমরা যারা ভালো মানুষ তাদের সাদরে গ্রহণ করেছি। কিন্তু যারা বাংলার খাবে, বাংলায় থাকবে, আর তাদের ভোটাধিকার নেই, আধার কার্ড নেই, আর রোহিঙ্গা বাংলাদেশি হয়ে আমার রেশনে ভাগ বসাবে, আমার অধিকারের শেয়ার নিতে চাইবে, তাদেরকে আমরা হাইড্রা দিয়ে ওই পারে গোজাডাঙ্গার বর্ডারে ছেড়ে দিয়ে আসবো। কারণ হচ্ছে ফেন্সিং হচ্ছে, বিএসএফ ফেন্সিং এর কাজ করছে, এদের ছেড়ে কথা বলা হবে। ঠিক আছে, আমরা বারিক বিশ্বাসদের বিরুদ্ধে, আমরা এমানুল হকদের বিরুদ্ধে, কিন্তু আমরা ভালো মানুষদের বিরুদ্ধে নই। আমরা লালন ফকিরের গান শুনতে চাই, কিন্তু আমরা কখনো পরমব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন ওই সময় ওই রকম কথাবার্তা, আর এখন বলছেন আমার দুধ রক্ষার জন্য বাড়ির করতে হয়েছে, এরকম দ্বিচারিতা করা লোকজনের আমরা বিরুদ্ধে। ঠিক, আমরা খুব কড়া কথা। আমরা আমার জেলায়
চুরুলিয়ায় নজরুল ইসলামের জন্ম। হ্যাঁ। তার নামে আমার ওখানে এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, অন্ডাল, দুর্গাপুর। ওই আমরা তো কোথাও বিরোধিতা করিনি, আমরা তো বলিনি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের বিরোধিতা করতে হবে। আমরা বলেছি বর্ধমান জেলা যেটার জন্য বিখ্যাত, মমতা ব্যানার্জির সরকার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান করে ভাগাভাগি করেছেন। বর্ধমানকে মানুষ চেনে রাইস বোল অফ ইন্ডিয়া, এক্স্যাক্টলি, যে শস্য ভান্ডার বর্ধমান, একদম, আর সীতাভোগ মিহিদান, একদম। আর দুর্গাপুরকে চেনে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ইন্ডাস্ট্রির জায়গা ওটা দুর্গাপুর। আর দুর্গাপুরে হচ্ছে গড় চণ্ডী ধাম আছে, এখান থেকে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল। তাহলে আমাদের কাজ হচ্ছে যে দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হবে, বর্ধমানে রাইস মিল তৈরি হবে, বর্ধমানে আলু চাষিদের জন্য কোল্ড স্টোর থাকবে মেমারির, বর্ধমানে কৃষকদের সম্মান দেওয়া হবে, দুর্গাপুরে শিল্পের উপর ভিত্তি করে সরকার দাঁড়াবে। ঠিক, আমরা খুব কড়া কথায় চলে যাচ্ছিলাম, কড়া কথা থেকে একটু সরে আসি, আমরা সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার মানে আমরা একটু যদি জড়ো করে আনি কথাগুলো, তাহলে যেটা দাঁড়ায় যে প্রথমত শিল্পের যে ভগ্ন চিত্রটা দুর্গাপুর জুড়ে ছিল সেইটা বদলের আশু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, এবং আপনি সেইটা কথা দিয়েছেন সেই জায়গাটা বদল হবে। দ্বিতীয়ত দূষণের যে সমস্যা, সেই সমস্যাটা নিরসন করা হবে, মিটবে। এবং একথাও খুব গুরুত্বপূর্ণ যে দুর্গাপুরে বিভিন্ন অঞ্চলের সারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মের তাগিদে, কাজের তাগিদে যখন এক জায়গায় জড়ো হবেন তখন কিন্তু তারা নিরাপদ থাকবেন, সেটা আপনি বলছেন। এবং শেষ যেটা আমরা কথা বলতে বলতে গেলাম যে মন্দিরটা নামটা আমি ভুলে যাচ্ছি, দুর্গাপুজো যেখানে শুরু হয়েছিল, এবং গড় চণ্ডী ধাম এবং শিবের একটা মন্দিরের কথা, শিব মন্দির। হ্যাঁ, এই দুটো যে ঐতিহাসিক জায়গা, এবং গড় চণ্ডী ধামের কথা আমি এর আগে যেমন আছে ঘাগরবুড়ি মন্দির, কল্যাণেশ্বরী মন্দির। হ্যাঁ, আমরা এই স্থানগুলোকে আমাদের জেলায় একটা করিডোর করার মধ্যে দিয়ে যাতে মানুষ পর্যটনের জায়গাও তৈরি, পর্যটনের জায়গা পাশাপাশি তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ। ধর্মস্থানে শুধুমাত্র ধর্ম হয় না, প্রত্যক্ষ পরোক্ষভাবে রোজগারও হয়। একদম, তার প্রকৃত উদাহরণ যদি বলেন তাহলে আমি প্রথম দুর্গাপুর ব্যারেজ যদি কোনোদিন পরিদর্শনে আসেন আপনি, আমি ওখানে আমাদের একটা বীরবানপুর বিসর্জন ঘাট আছে, আচ্ছা, সেখানে সন্ধ্যা আরতি চালু করেছিলাম, যা আজও কন্টিনিউড হচ্ছে। আচ্ছা, সেখানে অন্তত পক্ষে 100 জন পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে আরতি শেষ হওয়ার পর তারা ওখানে রোজগার করে তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান, রুজি রোজগার চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তাহলে সব মিলিয়ে একটা পরিবর্তিত দুর্গাপুরের চিত্র আপনার কথায় উঠে এলো, এবং সেই পরিকল্পনা আপনার সার্থক হোক, এবং আগামী দিনে খুব দ্রুত সেই পরিকল্পনা রূপায়িত হোক, দুর্গাপুরের মানুষের কাছে সেই পরিকল্পনার সুব্যবস্থা পৌঁছে যাক, এইটা আশা করব। এবং সেই সঙ্গে যেটা আশা করব যে রাজনীতির ময়দানে এসে যে ক্ষত আপনি নিয়ে চলেছেন এতদিন, সেই ক্ষতর জায়গা থেকে উঠে এসে আজকে শাসক দলের সদস্য আপনি, এবং আগামী 5 বছর আপনি মানুষের সঙ্গে থাকুন, মানুষের কাছে থাকুন, এবং আমাদের কাছে যে কোনো সময় দুর্গাপুর নিয়ে কোনো প্রশ্ন যদি আসে, সাধারণ মানুষ যদি কিছু জানান, তাহলে আপনার কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি। অবশ্যই করে আপনাদেরকে ওয়েলকাম দুর্গাপুর আসার জন্য। শিল্প শহর দুর্গাপুরে আসুন। এই দুর্গাপুর এমন একটা সিটি, ইন্টিগ্রেটেড টাউনশিপ, যা প্ল্যান্ড সিটি। এখানে সোয়ারেজ সিস্টেম আছে, ড্রেনেজ সিস্টেম আছে, লাইটিনিং অ্যারেঞ্জমেন্ট আছে, দুর্গাপুরে ঘোরার মতন পরিবেশ আছে, সিটি সেন্টারে প্রচুর মল তৈরি হয়েছে, প্রেক্ষাগৃহ আছে। আসুন, আপনাদের সাথে একটা ভালো গুড টাইম স্পেন্ড করা যাবে। অসংখ্য ধন্যবাদ, আমন্ত্রণ রইল দুর্গাপুর আসার জন্য। একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকাল.in-এর এই সাক্ষাৎকার পর্বে অতিথি হয়ে আসার জন্য। আপনার দিন খুব ভালো কাটুক। নমস্কার।